পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? জীবন থেকে মৃত্যু পর্যন্ত? না, পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কথায় বলে জীবন মানুষকে দ্বিতীয়বারের জন্য একটা সুযোগ দেয়, কিন্তু এটা সম্পূর্ণই ভুয়ো। কারণ সত্যি যদি এটা হতো তাহলে সে ফিরে আসতো তার অসম্পূর্ণ ভালোবাসার কাছে, সম্পর্কটিকে পূর্ণতা দিতে। মৃত্যুবরণের মতন একটা জটিল অঙ্কের সমাধান করা। সত্যি এমন একজন অঙ্কের শিক্ষক যদি থাকতো তাহলে হয়তো পূর্ণতা পেত অনেক অসম্পূর্ণ প্রেম। আমাদের আজকের গল্প হরেবেল উইকেন্ডের নিবেদন এক অন্য অধ্যায়। গল্পের সূত্রধার, গল্পপাঠ এবং আবহতে অতনু ভট্টাচার্য, কণ্ঠবিন্যাসে রিক্তা গুহ, সুরজিৎ শীল এবং অতনু ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প এক অন্য অধ্যায়। সায়ন্তন সবে উচ্চ মাধ্যমিক পাশ করলো, বেশ ভালো মার্কস পেয়েছে, 92%। বাড়ির সবাই বেশ খুশি। বাড়িতে আজ রান্নাবান্নাও বেশ জমিয়ে হচ্ছে। সায়ন্তনের বাবা অধীর চ্যাটার্জি আজ অফিস যায়নি, ছুটি নিয়েছে। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সায়ন্তনের বাবা ডাক দিলেন সায়ন্তনকে। হ্যাঁ বাবা, বলো। বাবু, 12 ক্লাসটা তো হয়েই গেল, এরপরে পড়াশোনা নিয়ে কিছু ভাবলি? সত্যি বলতে বাবা, আমি মাল্টিমিডিয়া নিয়ে পড়তে চাই। ব্যাঙ্গালোর যাব, তারপর ওখানে থেকেই পড়াশুনো করব ভাবছি। ঠিক আছে, তবে তাই হবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ছোট থেকেই সায়ন্তনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ওপর খুব ইন্টারেস্ট। ক্লাস 11-এ প্রথম মোবাইল কেনার পর গাছপালা, আকাশ, বাড়িঘর মিলিয়ে একদিনেই প্রায় 450-র কাছাকাছি ফটো তুলেছিল। যাই হোক, সায়ন্তন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ট্রেনে চেপে পড়ল। ট্রেনটা স্যাক্সোফোনের মতন সাইরেন বাজিয়ে এগিয়ে চলল। কি অনবদ্য দৃশ্য! ট্রেনটা তার ট্রাক বরাবর এগিয়ে চলেছে, সাথে গাছপালা, জঙ্গল থেকে শুরু করে মাঠঘাট, নদীনালা, ঘরবাড়ি ক্রমশ পেছনে সরে যাচ্ছে। বেশ দৃষ্টিনন্দন একটি জিনিস, যা মনে জাগিয়ে তোলে এক আলাদাই আমেজ। সায়ন্তন পকেট থেকে ফোনটা বের করে চট করে একটা ভিডিও রেকর্ড করে নিল, সাথে কিছু সেলফিও নিল। ইনস্টাগ্রামে আপডেট দিতে হবে কি না। প্রায় একদিনের জার্নি কমপ্লিট করে সায়ন্তন পৌঁছালো ব্যাঙ্গালোর। সায়ন্তনের বাবা অধীরবাবু আগে থেকেই মেস বুক করে রেখেছিলেন ছেলের জন্য। সায়ন্তন পৌঁছালো তার মেসে। কিছুদিন বাদে সে অ্যাডমিশন নিল ব্যাঙ্গালোরের একটি কলেজে। পড়াশুনো নিয়ে ব্যস্ততার মধ্যেও বাবা মা, নিজের পরিবার সব কিছুর জন্যই মন খারাপ হতো সায়ন্তনের। এটা অগ্রাহ্য করা যায় না ঠিকই, কিন্তু নিজের কেরিয়ারে ফোকাস থাকা সায়ন্তন অনেক কষ্ট, দূরত্ব, মন খারাপকে দূরে ঠেলে এগিয়ে চলতো তার স্বপ্নের কথা ভেবে। সে একদিন খুব বড় প্রোডাকশন বানাবে নিজের। এমন সময় সমস্ত কষ্ট, বিরহকে দূরে ঠেলে দিয়ে এক অন্য অধ্যায় নিয়ে তার জীবনে এলো মোহর। এত হিন্দি ভাষাভাষীদের মধ্যে সায়ন্তন খুঁজে পেল এক বাঙালি মেয়ে, মোহর গাঙ্গুলি। তাদের মধ্যে বন্ধুত্ব হলো। পড়াশুনোর সূত্রে লাইব্রেরিতে একসাথে ঘন্টার পর ঘন্টা যেন নিমেষে বেরিয়ে যেত। ক্লাসের এত স্টুডেন্টের মধ্যেও সায়ন্তনের ফোকাসটা সর্বদাই থাকতো মোহরের ওপর, বাকিটা পুরোটাই ব্লার। সায়ন্তন অনুভব করলো যে সে হয়তো মোহরকে ভালোবেসে ফেলেছে। একদিন বিকালে সায়ন্তন মোহরকে একটা পার্কে ডাকলো, সে তার মনের কথা বলবে। যথারীতি মোহর এলো। তারা আইসক্রিম খেতে খেতে একটা বেঞ্চে এসে বসলো। মোহর, অনেকদিন ধরে তোমার একটা কথা বলবো ভাবছি। আরে বাবা, এত হেজিটেট করার কি আছে, বলো।
মোহর, আই থিঙ্ক ইউ থিঙ্ক? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। পাগল একটা, এটা বলতে এত সময় লাগিয়ে দিলে? আর কিছুদিন পরে হয়তো আমিই বলতাম তোমায়। সায়ন্তনের জীবনে এলো এক নতুন অধ্যায়। এরপর মাঝে মধ্যেই সেই পার্কে বসে তারা গল্প করত, ঘুরতো। বেশ ভালোই চলছিল তাদের গল্পটা। এমন করেই কেটে গেল প্রায় 1.5 বছর। সায়ন্তনের পড়াশুনো শেষ হলো। কতদিন হয়ে গেছে সে বাড়ি যায়নি। একদিন বিকেলে সে মোহরকে নিয়ে গেল সেই পার্কে ঘুরতে। মোহর, আমি কলকাতা যাব কিছুদিনের জন্য। কতদিন হয়ে গেছে বাড়ির মুখ দেখিনি। ভাবছি একটু ঘুরেই আসি। যাও, ঘুরে তাড়াতাড়ি চলে এসো। আমি আবার বেশি দিন একা একা থাকতে পারবো না বাবা। শোনো না, বলছি তোমার পড়াশুনো তো কমপ্লিট, তুমি ফিরে এসেই তো নিজের প্রোডাকশন খুলবে, তারপর খুব ফেমাস হয়ে যাবে। তখন আমাকে ভুলে যাবে না তো? আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কোনো দিন না। ব্যাঙ্গালোরের মতো একটা শহরে এসে তো আমি একাই হয়ে গিয়েছিলাম। সেই সময় পাশে একমাত্র তুমিই ছিলে। এতটা নেমোখারাম আমি নই। পরের দিন সায়ন্তন ট্রেনে চেপে পড়ল কলকাতার উদ্দেশ্যে। সে খুব খুশি। কতদিন পর সে বাড়ি যাচ্ছে। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে অনেক মিস করছিল সে। বাড়ি ফিরে সবার আগে যাবে পাড়ার ক্লাবে। সেখানে টুকাই, অর্ণব, শান্তনুদের সাথে একদম ক্যারাম খেলবে। এসবই ভাবতে ভাবতে ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়ল সায়ন্তন। ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। পরের দিন সায়ন্তন পৌঁছালো তার বাড়ি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলল। খাবারের টেবিলে সে তো ইলাহি ব্যাপার। মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, সর্ষে ইলিশ, মাংস কষা, টমেটোর চাটনি। আহা, সে কতদিন পর বাড়ির খাবার খাচ্ছে, মায়ের হাতের খাবার খাচ্ছে। সে এক আলাদাই স্বাদ। তারপর বাবার সাথে গল্প, ভাই বোনদের সাথে আড্ডা, বন্ধু বান্ধব সবাইকে এতদিন পর কাছে পেয়ে সে এক আলাদাই আনন্দে মেতে উঠল সায়ন্তন। মোহরের সাথে কথা হয় মাঝে মাঝে। এমনই দেখতে দেখতে কেটে গেল আরও 6 মাস। আজ প্রায় 15 দিন হয়ে গেল মোহরের ফোন আসে না। আসে না কোনো SMS। ফোন করলে রিসিভও করে না মোহর। তাহলে কি মোহর ভুলে গেল সায়ন্তনকে? সব কি মিথ্যে ছিল? সব কি তাহলে অভিনয় ছিল? এসবই নিয়ে ভাবতে থাকলো সায়ন্তনের অস্থির মন। তার যেন আর ভালো লাগছে না কলকাতায়। এরই মধ্যে ফোন এলো মোহরের। হ্যালো মোহর, কি ব্যাপার বলো তো? আজ 15 দিন হয়ে গেল, তোমার কোনো খবর নেই। নো কল, নো SMS। কি হয়েছে বলো তো? একটু প্রবলেমের মধ্যে ছিলাম সায়ন্তন, কতদিন তোমায় দেখি না, খুব দেখতে ইচ্ছা করছে তোমায়। আমার কি করছে না? খুব শীঘ্রই আসছি আমি তোমার কাছে। সামনেই 11 নভেম্বর, ডেটটা মনে আছে তো? ওটা কি ভোলা যায়? আজ থেকে 2 বছর আগে ওই ডেটেই তো তোমায় নিজের করে পেয়েছিলাম মোহর। তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো সায়ন্তন, তাড়াতাড়ি চলে এসো। হ্যালো 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 মোহর, হ্যালো। কি হলো রে বাবা? হঠাৎ ফোন কেটে দিল মোহর। 3 নভেম্বর সায়ন্তন রওনা দিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ট্রেনের কামরায় বসে মোহরকে নিয়ে ভাবতে লাগলো সায়ন্তন। ব্যাঙ্গালোরে গিয়ে নিজের প্রোডাকশনটা তৈরি করে ফেলতে হবে। কিছু প্রজেক্টে কাজ শুরু করার পর বাড়িতে মোহরের কথা জানাবে। এসবই ভাবতে ভাবতে সায়ন্তনের চোখে পড়ল ট্রেনের জানালা বরাবর ট্রেনের সাথেই এগিয়ে চলেছে একটি অবয়ব। রাতের অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে যতটা বোঝা যাচ্ছে একটা সাদা ছায়া কিছুটা জায়গা নিয়ে যেন উড়ে চলেছে সায়ন্তনের কামরার জানালা বরাবর। হঠাৎই ট্রেনের সাইরেনটা বেজে উঠল। সাইরেনের আওয়াজে হুঁশ ফিরল সায়ন্তনের। এটা কি চোখের ভুল ছিল? সে যেন স্পষ্ট দেখল কিছু একটা। মনেরই ভুল হবে হয়তো।
দেখতে দেখতে সায়ন্তন পৌঁছালো ব্যাঙ্গালোর। পরের দিন সে দেখা করলো মোহরের সাথে। এতদিন পর মোহরকে কাছে পেয়ে সায়ন্তন খুব খুশি। কি ব্যাপার বলো তো, এত রোগা হয়ে গেলে কি করে? কই, আমি তো এমনই। না, আমার চোখ মিথ্যে বলবে না। ও, ওই একটু শরীর খারাপ ছিল কদিন, ঠিক হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার সারপ্রাইজ গিফটটা কোথায়? ওটা ঠিক সময় মতন তুমি পেয়ে যাবে। এরকমই কিছু কথাবার্তা হলো তাদের মধ্যে। একটা প্রেমময় আলিঙ্গনের মধ্যে দিয়ে সেই সন্ধেটা শেষ হলো। এমনই কেটে গেল বেশ কিছুদিন। সায়ন্তন কাজে মন দিয়েছে। এদিকে সে তার নিজস্ব একটা প্রোডাকশনও বানিয়ে ফেলেছে। তার প্রোডাকশনের প্রথম প্রজেক্টে এবার হাত দেওয়ার পালা। লাবণ্য তার প্রথম প্রজেক্টের নাম। একটা শর্ট ফিল্ম দিয়ে শুভারম্ভ হতে চলেছে তার স্বপ্নের। সায়ন্তন শুটিংয়ের জন্য সেই পার্কটাকেই উত্তম জায়গা বলে স্থির করল। একদিন সন্ধ্যায় সে তার প্রোডাকশনের কিছু লোক নিয়ে সেই পার্কে গেল ইন্ট্রো শ্যুটের জন্য। বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছে বটে, কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার। একটা গাছের পাতা থেকে বৃষ্টির জল পড়ছে টিপ টিপ করে। একটি সুন্দর দৃশ্য। আর এত সুন্দর একটি দৃশ্য সায়ন্তন ক্যামেরা বন্দি করবে না, এ হতে পারে না। সায়ন্তন ক্যামেরাটা বের করে শুটিং শুরু করলো। হঠাৎই লক্ষ্য করলো পাশের দোলনাটা ক্রমশ হাওয়ায় দুলছে। সে সাথে সাথে ক্যামেরাটা দোলনার দিকে ঘোরাতেই দেখলো দোলনার ওপর গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। ভয় পেয়ে যায় সায়ন্তন। ক্যামেরা সরাতেই দেখে কেউ নেই ওখানে। দোলনা পুরো ফাঁকা। পুনরায় সায়ন্তন ক্যামেরা ধরে দোলনার সামনে। দেখে ক্যামেরার ওপারে দাঁড়িয়ে রয়েছে মোহর। চুলগুলো উস্কো খুস্কো হয়ে উঠছে, যেন প্রবল ঝড় বইছে তার চারিপাশে। সে যেন নীরবেই কাঁদছে। আহ! ভয়ে চেঁচিয়ে ওঠে সায়ন্তন। সবাই ছুটে আসে তার কাছে। আরে কি হয়েছে, কি হয়েছে? না না, কিছু না, চল আজ ফিরে যাই, অন্য কোনো দিন আসবো। সাথে সাথে বেরিয়ে আসে সবাই। সায়ন্তন ফোন করে মোহরকে। হ্যালো, তুমি কোথায় গো? এই তো একটু শপিং করতে গিয়েছিলাম। কেন? এমনি। ঠিক আছে, পরে কথা হবে। সায়ন্তন ফিরে যায় তার ফ্ল্যাটে। সন্ধ্যায় তার সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ব্যাপারটা সে ভুলতে পারছে না। কি দেখল সে? মোহর এরকমভাবে? না না, হয়তো সে ভুল দেখেছে। পরের দিন বিকালে সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে। আকাশটা লালচে, একদম ছবির মতো। সায়ন্তন ক্যামেরা অন করে ধরল আকাশের দিকে। সূর্যের উপর কেমন যেন ভেসে উঠল মোহর। কিছু বলতে চাইছে সায়ন্তনকে। এটা কি হচ্ছে সায়ন্তনের সাথে? সে কি অতিরিক্ত ভেবে ফেলছে মোহরকে নিয়ে? তৎক্ষণাৎ সে ফোন করে মোহরকে। হ্যালো, এই তুমি কোথায় গো? আমি তো বাড়িতে। কেন, কি হয়েছে? সায়ন্তন গতকাল সন্ধ্যা এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা বলে মোহরকে। মোহর সব শুনে কিছুটা ব্যঙ্গ করেই বলে, ইহে বাবা, তুমি তো পাগল হয়ে গেছো। আমার চেনা জানা একটা সাইকিয়াট্রিস্ট আছে, নাম্বার দেবো তোমাকে? আরে ধুর, বাদ দাও ওসব। আচ্ছা, আমার সেই সারপ্রাইজ গিফটটা কোথায়? ও সময় হলে তুমি ঠিক পাবে। আচ্ছা, আমি এখন রাখছি, একটু কাজ আছে। ফোন কেটে দেয় মোহর। সায়ন্তন একটা জিনিস লক্ষ্য করে যে সে যখনই সেই সারপ্রাইজ গিফটটার কথা তোলে, মোহর কেন জানি না ব্যাপারটা এড়িয়ে যায়। কিন্তু কেন? কি সেই সারপ্রাইজ? কি এমন জিনিস যার সময় এখনও আসেনি? থাকবে, এখন ওসব নিয়ে ভাবার সময় নয়। ফাইনালি সায়ন্তন শুরু করে দিল তার ফার্স্ট প্রজেক্ট লাবণ্যের শুটিং। লাইটস, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। মুশকিল কেন, কি হয়েছে? আমি একটু কেনাকাটি করতে গঞ্জের বাজারে এসেছিলাম। কাট ইট।
প্রায় 1 মাস পরে শেষ হলো লাবণ্য। সায়ন্তন ঠিক করলো এবার তার আর মোহরের সম্পর্কটাকে একটা পরিণত রূপদান দিতে হবে। সেই মতো সে মোহরকে বলল, আমাদের সম্পর্কটা দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, এবার বাড়িতে জানানো দরকার। সায়ন্তন বাড়িতে সব জানায়। সায়ন্তনের বাবা অধীরবাবু সব শোনার পর আর অমত করল না। এখনকার দিনে এমন একটা মেয়ে, সত্যি যাকে বলে রূপে লক্ষ্মী তো গুণে সরস্বতী, নামটাতেই একটা আলাদা সৌন্দর্য, মোহর। বেজে উঠল বিয়ের সানাই, সেজে উঠল পুরো বাড়িটা। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। বেজে উঠল বিয়ের গান, হৈ হৈ করে হয়ে গেল সায়ন্তন আর মোহরের বিয়ে। এমনটাই তো চেয়েছিল তারা, এমনটাই তো হওয়া উচিত। পরিণতি পাক সব প্রেম। মোহরের সায়ন্তনের ভালোবাসার প্রতি যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের ওপর, সেই ভালোবাসার ওপর ভিত্তি করেই আজ মিস মোহর গাঙ্গুলি হলো মোহর চ্যাটার্জি। নবদম্পতি এলো তাদের ঘরে। আজকের রাতটা খুব স্পেশাল। আজ থেকে তারা একে অপরের, পরস্পর পরস্পরের। কি গিন্নি, নতুন বাড়ি, নতুন পরিবার, কেমন লাগছে? গিন্নি, শোনো না, আজ সত্যি তোমার হতে পেরে না আমি খুব খুশি। আজ? তুমি তো অনেক আগেই আমার হয়ে গেছো। সেই 11 নভেম্বর, সেই মন্দির, সেই রিং, ভুলে গেলে? উফ, তুমি না। এই শোনো না, বলছি আজ অন্তত দাও সেই গিফটটা, সেই সারপ্রাইজ গিফটটা। তোমার গিফট তো তুমি পেয়ে গেছো সায়ন্তন। মানে ঠিক বুঝলাম না। পেয়ে গেছি আর আমিই জানি না? জানতে চাও? তাহলে কাল চলো। কোথায়? ব্যাঙ্গালোর। পরের দিন তারা বেরিয়ে পড়ে ব্যাঙ্গালোরের জন্য। ব্যাঙ্গালোর পৌঁছে মোহর সায়ন্তনকে নিয়ে যায় তার ফ্ল্যাটে। এই দেখো তোমার সারপ্রাইজ। দেওয়ালে টাঙানো মোহরের ছবি, গলায় মালা। সায়ন্তন নিজের চোখে বিশ্বাস করতে পারে না। এসব কি? তোমার ছবিতে মালা কেন? তুমি তো জীবন্ত দাঁড়িয়ে আছো আমার পাশে। আমি মোহর নই, মোহর মারা গেছে। আমি ওর যমজ বোন গিনি। মানে কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি ঠিকই বলছি। তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করে কলকাতা ফিরে গিয়েছিলে। তখন একদিন হঠাৎ মোহর অজ্ঞান হয়ে পড়ে। আমি ওকে ভর্তি করি হসপিটালে, ব্রেন ক্যান্সার। ডাক্তার বলে আর বেশি দিন বাঁচবে না। খুব ভেঙে পড়েছিলাম সেদিন আমি। ছোটবেলায় বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে আমাদেরকে ছেড়ে চলে যান। ও না কোনোদিন আমাকে বাবা মার অভাব বুঝতে দেয়নি। খুব কাঁদছিলাম সেই দিন। মোহর আমায় বলে, কাঁদিস না, তোর অনেক কাজ বাকি আছে এখনো। মানে কি কাজ? জানিস তো গিনি, সায়ন্তন ছেলেটা না বড্ড পাগল। খুব ভালোবাসে রে ও আমায়। এটা জানতে পারলে ও সহ্য করতে পারবে না। তুই মোহর হয়ে আমার জায়গাটা পূরণ করবি গিনি? মোহর করবি না? আমার শেষ ইচ্ছাটা পূরণ করবি না গিনি? করবো রে, করবো। তারপর মোহর তখনই তোমায় ফোন করে। হ্যালো মোহর, কি ব্যাপার বলো তো? আজ 15 দিন হয়ে গেল, তোমার কোনো খবর নেই। নো কল, নো SMS। কি হয়েছে বলো তো? একটু প্রবলেমের মধ্যে ছিলাম সায়ন্তন। কতদিন তোমায় দেখিনি, খুব দেখতে ইচ্ছা করছে তোমায়। আমার কি করছে না? খুব শীঘ্রই আসছি আমি তোমার কাছে। সামনেই 11 নভেম্বর, ডেটটা মনে আছে তো? ওটা কি ভোলা যায়? আজ থেকে 2 বছর আগে ওই ডেটেই তো তোমায় নিজের করে পেয়েছিলাম মোহর। তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। তুমি তাড়াতাড়ি চলে এসো সায়ন্তন, তাড়াতাড়ি চলে এসো। মোহর,
মোহর, মোহর! মোহরের সৎকার করতে করতে আমি প্রতিজ্ঞা করি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে আমি মোহর হয়ে থেকে যাব। মোহরের দেওয়া তোমার সারপ্রাইজ গিফট আমি, সায়ন্তন, আমি। সায়ন্তন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মোহরের ছবিটির দিকে। চোখের কোণ ঠেসে এক ফোঁটা জল বেরিয়ে আসে। আমার জীবনের এক নতুন অধ্যায় হয়ে এসে এক অন্য অধ্যায় লিখে দিলে তুমি মোহর। তারা বেরিয়ে আসে সেই ফ্ল্যাট থেকে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। পশ্চিমের সূর্যও সারাদিনের ক্লান্তি শেষে ডুবে যাচ্ছে। আকাশটা লালচে হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখো আকাশটা। সায়ন্তন আকাশের দিকে তাকায়। সূর্যের উপর ভেসে ওঠে মোহরের মুখটা। কিন্তু এবার মোহর যেন খুব খুশি। সে যেন বলছে, কি সায়ন্তন, তুমি খুশি তো? আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়। হরেবল উইকেন্ডের নিবেদন এক অন্য অধ্যায় এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের পরবর্তী গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন।